আওয়ামী লীগ নেতারা কি দেশে আসবেন? দেশে আসা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। আমি আজকে একটা ভাইরাল বক্তব্য ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক নাজমুল আলমের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় দেখলাম। সিদ্দিক নাজমুল আলম কি বলছেন আমরা সেটি একটু শুনি, তারপরে আলাপটা শুরু করি প্লিজ। আমার শরীর এখন কাঁপছে। আমি দীর্ঘ 10 বছর পর মাননীয় নেত্রীর সামনে কথা বলার সুযোগ পেয়েছি। ছাত্রলীগের কিভাবে সৃষ্টি, ছাত্রলীগের অতীত, এগুলো সবাই সবকিছু জানে। মাননীয় নেত্রী, আমরা এখন এমন একটি সময় অতিক্রম করতেছি যে সময়টি 1971-এর মহান মুক্তিযুদ্ধের চাইতেও বেশি কঠোর হয়ে গেছে। মাননীয় নেত্রী, বাংলাদেশের জনগণ ইমোশনাল ব্ল্যাকমেইলিং এর শিকার হয়ে হয়তোবা অনেক মানুষ সেদিন রাস্তায় নেমেছিল। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ হারে হারে উপলব্ধি করতে শুরু করেছে যে এইটা কি ষড়যন্ত্র ছিল, জঙ্গি গোষ্ঠীর কি প্ল্যান ছিল। নেত্রী মানুষ আন্দোলন করার জন্য মুখিয়ে আছে, শুধু চাচ্ছে নেতৃত্ব। আমাদেরকে এত কথা বলে কোনো কাজ হবে না, আমাদের দেশে যেতে হবে। নেত্রী, আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছিলাম আমি দেশে সবার আগে যেতে চাই। মাননীয় নেত্রী, ছাত্রলীগের শুধু সাবেক প্রেসিডেন্ট সেক্রেটারি না, যারা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ রয়েছেন, এমপি মন্ত্রী ছিলেন, তাদের সবাইকে নেত্রী দেশে যেতে বলুন। আমরা দেশে না গেলে কোনোদিনও আন্দোলন চাঙ্গা হবে না, রাজপথে মানুষ নামবে না। মানুষ রাজপথে নামার জন্য উন্মুখ হয়ে আছে। সিদ্দিক নাজমুল আলম বলছেন আমার শরীর এখন কাঁপছে, আমাদের এত কথা বলে কাজ হবে না, আমাদের দেশে যেতে হবে। নেত্রী, আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন, সবার আগে দেশে আমি যেতে চাই। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, এমপি মন্ত্রী সবাইকে দেশে যেতে বলুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন সিদ্দিক নাজমুল আলম যে দেশে যেতে হবে। আজকে বাংলাদেশ রাজনীতিহীনতার মধ্যে অবস্থান করছে। এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো তো ক্রিয়াশীল আছে, তাই না? ক্রিয়াশীল থাকার পরেও দেশ কি স্বাভাবিক চলছে? এই যে 12 ফেব্রুয়ারি একটা সাজানো নির্বাচনের আয়োজন চলছে, নীরব আয়োজন, এবং নির্বাচনটা শেষ পর্যন্ত হয়ে যাবে এবং কাকে ক্ষমতায় বসানো হবে সেটিও রাষ্ট্রপক্ষের আচার আচরণ দেখে পরিষ্কার। এই যে ক্ষমতায় বসানো হলো কিংবা নির্বাচনটা হয়ে গেল, তাহলে কি সবকিছু সমস্যার সমাধান হয়ে গেল? আজকে যে সংকট, আজকে মানুষের নিরাপত্তা নেই, জানমালের নিরাপত্তা নেই, আজকে দেশের অর্থনীতি ভঙ্গুর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানে সোজা কথা রাষ্ট্র ব্যবস্থা বলতে যে জিনিসটি সেটি কিন্তু ভেঙে পড়েছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনে, পাতানো একটা নির্বাচনে, সাজানো একটা নির্বাচনে একজনের হাতে ক্ষমতা হস্তান্তর করলাম, তাহলে সব চেঞ্জ হয়ে যাবে? আমি যাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব তারাই তো দেশ চালাচ্ছে। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে, সমাজের বিভিন্ন স্তরে বিএনপির লোকজন, জামাতের লোকজন চালাচ্ছে। 12 ফেব্রুয়ারির পরে কি হবে? জাস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, তার এই পদটায় চেঞ্জ আসবে, তারেক রহমান আসবেন বা অন্য কেউ আসবেন, আর মন্ত্রী পরিষদে চেঞ্জ আসবে, উপদেষ্টা পরিষদে আছে যারা, তারা চেঞ্জ আসবে। সরকারটার নাম অন্তর্বর্তী সরকার, সেটা একটা রাজনৈতিক সরকারের রূপ লাভ করবে। করলে কি হঠাৎ করে রাতারাতি চেঞ্জ হয়ে যাবে সবকিছু? প্রশ্নই আসে না। এই নির্বাচনটাই তো একটা অবৈধ নির্বাচন। অবৈধ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আরো অবৈধ পথে হাঁটবে, এটাই সত্য কথা। কারণ এই সরকারের কি আসলে নির্বাচন করার কি আইনগত কোনো অধিকার আছে? আমার সংবিধান কি বলে? সংবিধান বলে নির্বাচিত সরকার নির্বাচন করবে। সংবিধান বলে, বা সংবিধান সর্বশেষ কোর্টের রায়ও তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসছে। তত্ত্বাবধায়ক সরকারটিকে আর্টিফিশিয়ালি ফিরিয়ে আনা হয়েছে, পরবর্তী নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার কার্যকর হবে। তাহলে এই সরকারটা কি? এই সরকারটা আসলে কিছু না। এই সরকারটা যে নির্বাচনটা করে দেবে সেটা একটা অবৈধ নির্বাচন, এবং অবৈধ নির্বাচনে অবৈধ শাসনতন্ত্র কায়েম হবে বাংলাদেশে, সেদিকে এগোচ্ছে। এখন দেশের অবস্থাটা এরকম। আওয়ামী লীগ নেতারা, বিশেষ করে শীর্ষ নেতৃত্ব যারা, তারা দেশের বাইরে, জীবন বাঁচানোর খাতিরে তারা দেশের বাইরে। তারা বলছেন জীবন বাঁচানো, হ্যাঁ
অনেকের জীবন সংকটাপন্ন হতো, জীবন বিপন্ন হতো, অনেকে হয়তো এখন জেলে থাকতেন, জেলে না থেকে বিদেশে চলে গেছেন। কিন্তু এইভাবে কি সারা জীবন বিদেশে থাকবেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে থাকবেন, ঠিক আছে, তার নিরাপত্তা এখানে সংকট হতে পারে এবং তার রায় পর্যন্ত হয়েছে। এই যে একটা অস্থায়ী সরকারের আমলে তার মৃত্যুদণ্ডের রায় পর্যন্ত হয়েছে, তার আসাটা দেশে কঠিন ব্যাপার। কিন্তু দেশে না আসলে কি বাংলাদেশের উত্তরণ ঘটবে? এই যে রাজনীতি, এক প্রকার এখন রাজনীতি নেই তো, রাজনীতি কি এটা বোঝাই যাচ্ছে যে এটা আসলে বাংলাদেশে কি রাজনীতি নাকি কি, এটা আসলে কিছু বুঝতে পারছি না এটা কি হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাবে কি? আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে সমমনা যে দলগুলো আছে তাদেরই ঘটানো উচিত। এই জন্য সিদ্দিক নাজমুল আলম যে কথাটি বলেছেন যে দেশে আসতে হবে, দেশে আসা ছাড়া উপায় নেই, এর চেয়ে বড় সত্য কথা আর নেই। আওয়ামী লীগ নেতারা দেশে ফেরা ছাড়া, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরতে নির্দেশ দেওয়া ছাড়া বাংলাদেশ আর রক্ষা হবে না। দেশে এসে একটা স্বাভাবিক পরিস্থিতির জন্য আন্দোলন সংগ্রাম করতে হবে। হ্যাঁ, হয়তো জেলে যেতে হবে অনেকে। আপনারা একযোগে ঘোষণা দিয়ে দেখুন একবার কি ঘটে। একযোগে ঘোষণা দেন যে আওয়ামী লীগের সব নেতারা দেশে আসবে। এই সরকার যদি পাগল না হয়ে যায়, এই সরকারের মাথা খারাপ যদি না হয়ে যায়, এয়ারপোর্টে গিয়ে দেখবেন যে সব বাহিনী যায় হাজির, যারাই দেশে ফিরতেছে তাদেরকেই অ্যারেস্ট করার জন্য রেডি থাকবে। হ্যাঁ, দেশে ফিরে লাভটা কি হবে? সবাই অ্যারেস্ট হয়ে যাবে। কিন্তু না, দেশে আপনি ডিক্লেয়ার দিয়ে, হ্যাঁ দেশে ফেরার একটা ঘোষণা দেন, দেখুন না কি হয়, ফিরবেন না ফিরবেন পরিস্থিতির উপরে। কিন্তু দেশে ফিরে আন্দোলন রাজনীতি করতে হবে। আপনি জেলে যাবেন, আপনার ব্যাকআপ আরো 10টা ব্যাকআপ থাকতে হবে। কতজনকে জেলে নেবে? কত লাখ লোককে জেলে নেবে? ক্ষমতা, জেলের যে ধারণ ক্ষমতা তার থেকে কয়েক গুণ ইতিমধ্যে জেলে বন্দী হয়ে আছে। 40-45 হাজার ক্ষমতা, সেখানে কয়েক লাখ জেলে বন্দী আছে। আর কত লাখ? আওয়ামী লীগ নেতারা কি লাখে সীমাবদ্ধ? কাজেই ডিক্লেয়ার দিন, প্রকাশ্যে ঘোষণা করে দেখিয়ে আসবেন এমন নয়, দেশে আসুন। সোজা কথা, আওয়ামী লীগ নেতাদের দেশে আসতে হবে। দেশে আসা ছাড়া আজকে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণ নেই। 12 ফেব্রুয়ারি একজনের হাতে, 12 ফেব্রুয়ারির পরে কয়েকদিনের মধ্যে, 2-1 দিনের মধ্যে ক্ষমতা হস্তান্তর হবে, হয়েও কোনো উত্তরণ ঘটবে না। দেশ এভাবেই চলবে, এভাবেই চলতে থাকবে। একটা স্বাভাবিক নির্বাচন না হলে, এই অস্বাভাবিক নির্বাচন হলে দেশ কোনোভাবে শান্ত হবে না। দেশ শান্ত করতে হলে আওয়ামী লীগ নেতাদের দেশে আসতে হবে। সিদ্দিক নাজমুল আলমের সাথে আমিও একমত যে বাংলাদেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতামূলক রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগের দেশে ফিরতে হবে, আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরতে হবে। যারা বিতর্কিত তারা তো ফিরবেন না, যারা চরম বিতর্কিত তারা টাকা পয়সা নিয়ে পাচার করে সেখানেই হয়তো আয়েশি জীবন কাটাবেন। এমনকি অনেকের অবস্থা এমন হবে, অনেকে এলাকায় ফিরতে পারবেন না। এই যে 1.5 বছর এলাকায় কোনো খোঁজ খবর রাখেননি, খোঁজ খবর নেননি, কর্মীদের সাথে কোনো যোগাযোগ করেননি। কারো কারো ক্ষেত্রে বাংলাদেশে রাজনীতি করা কঠিন হবে। আওয়ামী লীগের রাজনীতি করতে পারবেন না। এলাকা যদি তাদের অ্যাকসেপ্ট না করে, গ্রহণ না করে, কেন্দ্র থেকে আপনি কেন্দ্রীয় প্রধান, আওয়ামী লীগ প্রধান চাপিয়ে দিলেন, অমুক এলাকায় এই হচ্ছে সভাপতি, ও হচ্ছে এমপি পদপ্রার্থী, ও হচ্ছে সেই, কাজ হবে না। এবার হয়তো এলাকার জনগণই প্রতিরোধ করবে। কাজেই যারা ভালো, যারা নিবেদিত প্রাণ, তারা দেশে ফিরুন। এছাড়া আওয়ামী লীগও রক্ষা হবে না, বাংলাদেশও রক্ষা হবে। এর চেয়ে বিকল্প আর কোনো পথ নাই। কাজেই আমি সিদ্দিক নাজমুল আলমের সাথে শতভাগ একমত পোষণ করছি। খুব অল্প সময়েই জুলাইওয়ালারা আর জুলাইওয়ালিরা বাংলাদেশ দখল করে ভেবেছে যে তারা সর্বক্ষমতাবান। তারা যে সর্বক্ষমতাবান তার প্রমাণ বাংলাদেশ হাড়ে হাড়ে পাচ্ছে। দুপুরবেলা আদালতের রায় হয় রিমান্ডে নিয়ে যাওয়ার জন্য, জিজ্ঞাসাবাদের জন্য, আর সন্ধ্যায় জামিন হয়ে বাসায় ফেরা এক নাবালেগ জুলাইওয়ালি, যার জুলাই পরবর্তী তৎপরতা নিয়ে সারা দেশের মানুষ অবগত।
দেশের আদালত নাকি সরকারের চাপ মুক্ত, কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুলের চাপে এই নাবালেগ জুলাই ওয়ালিকে মুক্তি দেওয়া কিংবা হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখার স্বীকারোক্তি দিয়ে পুলিশকে আবারও হুমকি দেওয়া ব্যক্তিকে মুক্ত করে আনার যে বিষয়টা বাংলাদেশে চলছে, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। এই বাংলাদেশি জুলাইতে সৃষ্টি করা হয়েছে। হত্যাকারীদের ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, তারা মুক্ত থাকবে, আর যারা হত্যার শিকার হয়েছে তাদেরকে দিয়ে কারাগারগুলো ভরে ফেলা হবে, তারা মুক্তি পাবে না। জুলাই সন্ত্রাসীদের সর্দার আসিফ নজরুল গং সেটা জান প্রাণ দিয়ে হলেও নিশ্চিত করবেন, করছেন এবং ভবিষ্যতেও করবেন। রাষ্ট্র কি আইনের দ্বারা চলবে নাকি পরিচয়ের দ্বারা? যে মুহূর্তে পরিচয় আইনকে ছাপিয়ে যায় সেই মুহূর্তে রাষ্ট্র তার চরিত্র হারায়। সুরভির ঘটনায় সেটাই ঘটেছে, নির্লজ্জভাবে প্রকাশ্যে আর উদাহরণ তৈরি করে। দুপুরে আদালত রিমান্ড দিয়েছেন, বিকেলে আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে বলেছেন যে তিনি ব্যবস্থা নিচ্ছেন, আর সন্ধ্যার আগেই সুরভির জামিন হয়ে গেছে। সন্ধ্যায় তার বাসায় আবার সন্ত্রাসীদের মিলন মেলা বসেছে। এই গতিটা যে আইনের শাসনের নয়, ক্ষমতার, এবং কেবলমাত্র ক্ষমতা, তাতে আপনার কোনো সন্দেহ আছে? আমার নেই। এই পুরো সমীকরণে আদালত ছিল একটি আনুষ্ঠানিক স্টপেজ মাত্র। সিদ্ধান্তটা আগেই হয়ে গিয়েছিল মিন্টো রোডে আসিফ নজরুলের বাসার বসার ঘরে। সুরভি অপ্রাপ্তবয়স্ক, এই তথ্যটা গুরুত্বপূর্ণ কিন্তু মুখ্য নয়। মুখ্য হলো আইন উপদেষ্টার হস্তক্ষেপ। অপ্রাপ্তবয়স্ক হলে সংশোধনাগার আছে, তার প্রক্রিয়া আছে, শিশু আইন সবকিছু আছে, সেগুলোর কোনোটাই কিন্তু সুরভির ক্ষেত্রে অনুসরণ করা হয়নি। কারণ সুরভির পরিচয় আপনারা দেখেছেন 32 নম্বর ভাঙার সময়, সুরভির পরিচয় আপনারা দেখেছেন রাস্তায় মব করার সময়, সুরভির পরিচয় আপনারা দেখেছেন কি সব ছিঁড়ে ফেলার স্লোগানে। কথিত জুলাই যোদ্ধা পরিচয় আছে তারা নিজেদেরকে এই পরিচয়ে সুখী নয় একটুও। কারণ হচ্ছে তারা তো আসলে জুলাই যোদ্ধা নয়, তারা জুলাই খুনি হিসেবে পরিচিতি পেতে চায়। না হলে রাজপথে নেমেই কেন তারা খুনের ডাক দেয়? এই যে ধরুন হাসনাত, সার্জিস, নাহিদ কিংবা এই নাবালেগ সুরভিরা, তারা তো কি যেন ছিঁড়ে ফেলতে চায়, ধরে ধরে জবাই করতে চায়। তাদের এই জুলাই খুনি পরিচয়টা হয়ে উঠেছে একটি অলিখিত ইন্ডেমনিটি। আর এই ইন্ডেমনিটি কোনো সংসদে পাশ হয়নি, পাশ হয়েছে সোশ্যাল মিডিয়ার চাপে, নির্বাহী ক্ষমতার দম্ভে। আসিফ নজরুলরা সেটি পাশ করে দিয়েছেন। এখানে কেউ যদি বলেন আইন উপদেষ্টা মানবিক ছিলেন, তাহলে একটা প্রশ্ন তুলতে চাই, মানবিকতা কি কেবল নির্বাচিতভাবে প্রয়োগ করা যায়? যে মানবিকতা আদালতের আদেশকে দুমড়ে মুচড়ে দেয়, সে মানবিকতা আসলে ক্ষমতার প্রদর্শন। একজন ধরুন আওয়ামী লীগ সন্দেহে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, ছাত্রলীগ সন্দেহে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে কি আসিফ নজরুল ভাবে মুক্তি করে দেবেন না তো। আর ক্ষমতার এই প্রদর্শনী অপরাধকে উৎসাহিত করছে। জুলাই খুনিদের সর্দার আসিফ নজরুলের বার্তাটা একদম পরিষ্কার। তুমি যদি আমাদের লোক হও, অর্থাৎ জুলাই খুনি হও, তাহলে আইন তোমার পেছনে হাঁটবে, তোমাকে কিছু করতে হবে না। এই জায়গায় এসে আসিফ নজরুলের ভূমিকাটা শুধু বিতর্কিত নয়, বিপজ্জনক। কারণ তিনি একা কাউকে ছাড়াননি, তিনি একটি অনুশীলন প্রতিষ্ঠা করেছেন। আগের দিন হবিগঞ্জের পুলিশ হত্যাকারী মেহেদী, পরের দিন সুরভি, কাল অন্য কেউ, আজ জুলাই, কাল অন্য কোনো মৌসুম। আইনের শাসনে ভাবে মরতে মরতে অভ্যাসে পরিণত হচ্ছে। বানিয়াচংয়ের মেহেদীর ব্যাপারটা দেখুন, সে থানায় গিয়ে আগুন দেওয়ার দম্ভ করেছে, পুলিশ হত্যা করেছে বলে স্বীকার করছে এবং পুলিশকে হুমকি দিচ্ছে, তারপর গ্রেপ্তার হয়েছে, আদালতে গেছে, মুচলেকা দিয়েছে, শর্তে মুক্তি পেয়েছে। এই জুলাই খুনিকে মুক্তি দিতে রাষ্ট্রের কোনো সমস্যা হয়নি। মেহেদী শুধু খুনি নয়, সে সেই খুনের দম্ভ থানায় দেখাতে এসে পুলিশকে দিয়ে তাদের কাজ হাসিল করতে চাইছে। তাকে মুক্তি দেওয়ার কি কোনো কারণ থাকতে পারে? আমাকে বলেন তো। এরকম অপরাধের স্বীকারোক্তি দেওয়ার পরও মুক্তি দিয়েছে কারণ তার পরিচয় বানানো হয়েছে জুলাই যোদ্ধা। আসলে তার পরিচয় হওয়া উচিত ছিল জুলাই খুনি, তাই না? সুরভির ব্যাপারটাও তাই, সুরভিকেও মুক্তি দেওয়া হয়েছে তার এই পরিচয়ের কারণেই। সকলেই দেখছে যে নিজেকে জুলাই খুনি হিসেবে স্ট্যাবলিশ করতে পারলেই 7 খুন মাপ। এমনকি তারপর এই পরিচয় ভাঙিয়ে দেশে কোটি কোটি টাকার ব্যবসা, চাঁদাবাজি যাই করা হোক না কেন, তার ভাগ শুধু আসিফ নজরুল কিংবা ফারুকের কাছে পৌঁছে দিলেই হলো, বাকিটা তারা দেখে নেবেন। এতে করে জুলাই খুনিরা ধীরে ধীরে বীর হয়ে উঠেছে, যেমন 1975 সালের খুনিরা হয়েছিল সূর্য সন্তান। রাষ্ট্র এভাবেই সন্ত্রাসী খুনি পরিচয়কে মহিমান্বিত করে আসছে সেই 1975 সাল থেকেই।
গত 17-18 মাস ধরে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে যদি খুন, ধর্ষণ, নারী নির্যাতন, মব করে মানুষ হত্যা, ব্যবসা, চাঁদাবাজি করা জায়েজ হয়, তাহলে এরপর যখন বিএনপি ক্ষমতায় আসবে তখন তারা বলবে আমি বিএনপি করি, আমাদেরও 7 খুন মাপ হতে হবে। অর্থাৎ আজ জুলাই খুনি, কাল হবে বিএনপি কর্মী। আজ এক পরিচয়, কাল আরেকটা। বিএনপি ক্ষমতায় গেলে তারাও বলবে আমরা বিএনপি কর্মী, আমাদের জন্য সব হালাল। ক্ষমতা বদলাবে, সাথে সাথে ইনডেমনিটির রঙও বদলে যাবে, কিন্তু চরিত্র বদলাবে না। যারা আজ এই হস্তক্ষেপকে হাততালি দিচ্ছেন, কাল তারা এর শিকার হবেন। মজার ব্যাপার হলো এই ইউনূস আর আসিফ নজরুল গংদের আমলেও আদালতে বিচার টিচার হচ্ছে, কিন্তু নির্বাচিত ভাবে। আগস্টের পর নির্বিচারে হত্যাকাণ্ডের ইনডেমনিটি দেওয়া হয়েছে, তার মানে এরপর যা হবে তার বিচার হবে না, এই বার্তা দেওয়া হয়েছে। কিন্তু সময়ের চাকা থেমে থাকে না। মোহাম্মদ ইউনূসের সময়েও রাজনৈতিক বিভাজন বেড়েছে, গ্রাম পর্যন্ত আগুন গেছে, প্রায় 4 লাখ মানুষ জেলে, অগণিত বাড়ি লুট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। এটা কোনো স্বল্প মেয়াদী উত্তাপ নয়, এটা সংস্কৃতি হয়ে উঠেছে। আপনি যদি আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্টটি কেবল পড়েন, তাহলে আপনি দেখতে পাবেন যে কি ভয়াবহ অবস্থার মধ্যে আছে। তারা বলছে যে বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি নাকি তারা তুলে ফেলেছে, কিন্তু কি ভয়ঙ্কর ভাবে বিচারহীনতার সংস্কৃতি এখনো বর্তমান আপনি ভাবতে পারবেন না। কিভাবে জেলের ভেতর কারাগারে আওয়ামী লীগ নেতা কর্মীরা মারা যাচ্ছে, কেউ কোনো খোঁজ রাখছে না। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে মারা যাচ্ছে, গুম হচ্ছে, মবকে প্রেসার গ্রুপ বানিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যবহার করা হচ্ছে। এতে যারা খুশি হচ্ছেন তারা বুঝছেন না যে এই আগুন একদিন দরজায় কড়া নাড়বে। বিএনপি হোক আর জামাত ইসলামী হোক, কারোর জন্যই এই নজির নিরাপদ নয়। আজ যে অন্যায়ের পক্ষে ন্যারেটিভ বানানো হচ্ছে, কাল সেটাই ফিরবে। থানায় আগুন দেওয়া, মানুষ পুড়িয়ে মারা, এসবকে যদি যুক্তি দিয়ে জায়েজ করা হয়, তবে তালিকা লম্বা হবে। কে কাকে পুড়িয়েছে সেটা নিয়ে প্রতিযোগিতা চলবে। সুরভি মেহেদিরা যদি আওয়ামী লীগ পুড়িয়ে হাত পাকিয়ে থাকে, সেজন্য শাস্তি না পায়, তাহলে এরপর আসিফ, নাহিদ, হাসনাত, সার্জিসরা কিংবা নতুন সুরভি মেহেদিদের নিয়ে বিএনপি পোড়াবে। কারণ পোড়ানোর ট্রেনিং আর তার জন্য পুরস্কার তো তারা এখনই পেয়ে যাচ্ছে, তাই না? দেখেন তো সুরভির চেহারা, নাহিদের পাশে বসে কি আনন্দে জেলের বর্ণনা দিচ্ছে। এর আপনার নাবালেগ মনে হচ্ছে? এর মতো প্রশিক্ষিত খুনি বাহিনীরই নেতৃত্ব দিচ্ছেন আসিফ নজরুলের মতো আইনের শিক্ষক। বাংলাদেশের এই পরিণতি আপনিও দেখছেন, আমিও দেখছি, গোটা পৃথিবী দেখছে। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর, ভাবা যায় না। কিন্তু ভালো